আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঠিক যেমনটা আজকে বিকালের দিকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তানজিলা তার নিজের অগোচরেই অনেক কিছু ফাঁস করে দিয়েছে। হয়তো আপনারা ভিডিওটা দেখেছেন গতকালকে তানজিলার, কিন্তু হয়তো তার অনেকগুলো কথার অর্থ ধরতে পারেননি। কিন্তু আজকে যখন আমি পয়েন্ট আউট করে ফিগার আউট করে প্রত্যেকটা পয়েন্ট ধরিয়ে দিব, তখন নিজেরা অবাক হয়ে যাবেন যে আসলেই তো তানজিলা এগুলো কি ফাঁস করেছে। তো দেখুন, আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে ধৈর্যের বাদ কিন্তু এখন ছাড়িয়ে যাচ্ছে দর্শক, যে ইটস আ লং টাইম, অনেক দিন ধরে তানজিলা তিশা তারা তো ভিডিও দিচ্ছে না। দেখবেন তর সইতে না পেরে 40 তো দূরের কথা, সব 7 দিনের মাথাতেই মিম কিন্তু পদ্মাচরীকে ভিডিও দেওয়া শুরু করেছিল। তাদের দম আটকে যাচ্ছিল, ভিডিও দিবে না। এটা কি হয়? হয় না তো। মানুষ মরুক, নিজে মরে যা মরুক, দরকার হলে কবর থেকে লাশ উঠে এসে ভিডিও দিবে, তারপরও তারা ভিডিও দিবে, ভিডিও দ্বারা থামাবে না। মিম তার উইকেটটা সবার আগে পতন ঘটেছিল, যদিও সবার আগে পতন ঘটেছিল সাকিব, কিন্তু এটা নিয়ে আমার কথা বলা হয়নি। সবার আগে সাকিব ভিডিও দিয়েছে ইউটিউবে। নাজমানটি মারা যাওয়ার পরে সবার আগে ইউটিউবে আগমন ঘটেছিল সাকিবের। সাকিব তানজু ফ্যাশনের পেজ থেকে ভিডিও দিতে থাকে, ঠিক আছে, তার আর সহ্য হচ্ছিল না। তারপর মিম আসে, এখন এসেছে তানজিলা। তানজিলারও আর সহ্য হয়নি, ঠিক আছে। তানজিলা তো তার কথাতেই বলে দিয়েছে, যে যাওয়া সে তো গেছেই, তার জন্য কি বসে থাকলে হবে? জীবন তোর স্রোতের মতো এগিয়ে নিতে হবে। খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কোথায় ওই শাহিনের দালালগুলা? কোথায় খুকির দালালগুলো? ওই দালালের বাচ্চারা কই, যারা কিনা বলেছিল তানজিলা নাকি 2 মিনিট পর পর খালি অজ্ঞান হয় আবার তাজা হয়, 2 মিনিট পর পর অজ্ঞান হয় আবার নাকি তাজা হয়ে ওঠে? কই সেগুলো? তানজিলাকে তো দেখছি দাঁত বের করে কেলাচ্ছে। থাম্বনেলে যে ছবিটা দেখছেন না, সেটা কিন্তু একদম রিসেন্ট ছবি তানজিলা, সেটা কিন্তু আগের ছবি না। অনেকে হয়তো ভাববেন আগের ছবি দিয়েছে থাম্বনেলে, না, তানজিলা একদম রিসেন্ট ছবি, তার দাদি মারা যাওয়ার পরের ছবি এটা। দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। এই দাঁতটা কোথায় পেল তানজিলা? কিভাবে করে হাসছে? দাদি না মারা গেছে, সে না একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে? মিথ্যুকের বাচ্চারা সব, মিথ্যুকের দালাল। আজকে একটা একটা করে সবার ইতিহাস বলবো, জানতে পারবেন প্রত্যেকটাগুলো মানুষের ঘটনা, তাদের নাটক তানজিলে নিজে ফাঁস করেছে। আমার কথাগুলো শুনলে প্রত্যেকটা জিনিস আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সো দর্শক, বেশি কথা বলবো না, টু দ্য পয়েন্ট কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর মূল কথা তো শুরু করবে দর্শক, এর আগে আমার মনে হলো বর্তমানের প্রেক্ষাপটে একটা কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করলে ভালো হয়। তো হোসনের আপু তিনি আমাকে একটা কমেন্ট করেছিলেন আরও 2-3 দিন আগে। তো কমেন্টটা কোনো কারণে পড়া হয়নি, তো আজকে মনে হলো উপযুক্ত সময় পড়ে দেওয়ার জন্য। তো আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাবিনার আজকের ব্লগের কথাগুলো শুনলাম। কান্নাজড়িত কণ্ঠে নাজমা বেগমের মৃত্যুর পরবর্তী বাপ্পিকে দোষারোপ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে পাবলিককে। বাপ্পি নিজেই স্বীকার করে নিয়েছে যে সে সুসন্তান হতে পারেনি মায়ের কাছে। এই প্রসঙ্গে আমি কিছু তোমার পেজে বলতে চাই, যদিও এটা বলা উচিত ছিল আমার সাবিনার ব্লগে, কিন্তু ওখানে কিছু বলতে মন চাইল না। একমাত্র পুত্র সন্তান হওয়ায় বাপ্পিকে বাধা দেওয়ার জন্য কেউ ছিল না, আর মমতাময়ী মা তো সন্তানের সকল দোষ ত্রুটি ক্ষমার চোখেই দেখে থাকে, আর সেই কারণেই সন্তান হিসেবে দায়িত্ব ও কর্তব্য থেকে অনেক দূরে সরে গিয়েছিল বাপ্পি। মায়ের শরীরে রোগ বাসা বেঁধেছিল, এটা বাপ্পির চোখেই পড়েনি। যাই হোক, জীবদ্দশায় প্রতিটি সন্তানের উচিত মা বাবাকে খেদমত করা, বৃদ্ধ অবস্থায় তাদের অসুখ বিসুখের খবরাখবর নেওয়া, প্রয়োজন মতো চিকিৎসা করানো, ছোট ছোট তাদের আবদার থাকে সেগুলো পূরণের চেষ্টা করা, হাজার বিজি থাকলেও তাদের একটু সময় দেওয়া, এটা তো কর্তব্য হওয়া উচিত তাদের জন্য, তাই না? নিজ কাজের প্রতি অবহেলায় বাপ্পি আজ বিবেকের তাড়নায় অসহায় হয়ে গেছে। বাপ্পি থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার, যে কোনো অবস্থাতেই বাবা মাকে যেন অবহেলা না করি। তো খুব সুন্দর করে আপনি লিখেছিলেন। সো এই মেসেজটা আমার কাছে মনে হয়েছিল সবার কাছে থ্রু করা প্রয়োজন, এই জন্য আমি আপুর এই কমেন্টটাকে সবার সামনে পড়ে শোনালাম। তো যাই হোক, আমার ভিডিওর মূল কথা আসলে এখানে ছিল না, মূল কথা ছিল আজকে তানজিলাকে নিয়ে। যেমন বলছিলাম,
তানজিলা কিন্তু ভিডিও দিয়েছে গতকালকে, এবং ভিডিওটা যেহেতু দিয়েছে, তানজিলা অনেকদিন পর ইউটিউবে ব্যাক করেছে, তার ভ্লগিং সেক্টর বন্ধ হয়েছিল, সে দিতে পারছিল না, তার ব্যবসা কমে যাচ্ছিল, তার মানে ইনকাম কমে যাচ্ছিল, সে তো পাগল প্রায়, কারণ সে বিয়ে করেছে আরেকটা খচ্চরকে, ঠিক আছে, সাকিবের মতো দামরা বুড়োকে। ছিল আগে পাটকাটি, এখন হয়েছে ভুরি ম্যান, ঠিক আছে। তানজিলাটা খেয়ে খেয়ে এখন ফুলছে, শরীর ফুলাচ্ছে আর কি। তো সাকিবও তো আরেকটা রাজ আর কি, যদি আমি রাজকে যে কাতারে রাখবো, সাকিবে আর তার চাইতে উপরে রাখবো আর কি, মানে সাকিব হচ্ছে রাজের চাইতে কয়েক গুণ বেশি লোভী, কিন্তু সাকিবেরটা ধরা পড়ে না, রাজেরটা ধরা পড়ে। এর মুখ্য কারণ হালকা পাতলা শিক্ষাগত যোগ্যতা, কারণ সাকিব যেহেতু কিছুটা লেখাপড়া করেছে, এই জন্য সে শয়তানিটা একটু গুপ্ত ধনের মতো করে, যেটা কেউ ধরতে পারবে না, একটু চতুর বেশি। কিন্তু সাকিব মানে রাজ একটু বোকাশোকা, যার কারণে তার শয়তানি সবাই ধরেই ফেলে, সে লুকোচুরিটা কম করতে পারে, কিন্তু সাকিবেরটা কিন্তু সহজে ধরা যায় না, কারণ সে হচ্ছে কি মাস্টার মাইন্ড, গেম চেঞ্জার আর কি সাকিব। তো সাকিবেরটা ধরাটা খুব সহজ না, সে এভাবে, সে হচ্ছে কি লতায়, মানে রাত যদি থাকে না যে ডালাপালায় চলে আর কি গাছের, তো সাকিব চলবে শিরা উপশিরার মাধ্যমে, যেটা আপনারা কেউ দেখতে পারবেন না। সাকিব এরকম একটা ধুরন্ধর শেয়ানা একটা ছেলে, অসভ্য ছেলে, ঠিক আছে। তো যাই হোক, সাকিব আসলে মোট কথা যেটা, মোটের উপরে যেটা আইডিয়া করা বলেন বা সব কিছু বোঝা বলেন, আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, তানজিলাকে ভিডিও দেওয়ার জন্য সাকিব চরম আকারে চাপ প্রয়োগ করছিল, কারণ তার ইনকাম কমে যাচ্ছিল, তার হচ্ছে গিয়ে ব্যবসায় ধস নামছিল। তো সব কিছু মিলিয়ে সাকিব তানজিলাকে ভিডিও দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে, এবং তানজিলা কুষ্টিয়াতে এসে ভিডিও দেওয়া শুরু করেছে। তানজিলা কিন্তু মাঝখানে কিছু দিন সে পাবনাতে তার মার সাথে ছিল, কিন্তু সে পরবর্তীতে তার মাকে ফেলে সে কুষ্টিয়াতে চলে আসে সাকিবের কথায়, কারণ সাকিব তাকে চাপ প্রয়োগ করছিল। তো মূল কথাগুলো আসলে এভাবে এলোমেলো না করে, আমি মনে করি আমার গত 2 দিনের ভিডিওটা আমি খুব অর্গানাইজ এতে বলার চেষ্টা করেছি, একটু নিউ মেথড অ্যাপ্লাই করছি রিসেন্টলি, আপনারা খেয়াল করেছেন। এই ভিডিওর নিউ মেথডটা হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে পয়েন্ট আকারে কথাগুলো বলি। প্রথমে আমি কিছু মাইন্ডে সেট করে নিই যে আমি এভাবে পয়েন্টগুলো বলবো, গুছিয়ে নিই, দেন আমি একটা একটা করে বলতে থাকি, তো একটা অর্গানাইজড ওয়েতে আগানো যায় আর কি। সো এই ক্ষেত্রে যেটা হয়, আমার পয়েন্টগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো ঠিক গত 2 দিনের মেথডে আমি আজকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি দর্শক। তো ফার্স্ট পয়েন্ট আমি প্রথমে যেটা বলবো, সেটা আপনারা আগে পয়েন্টটা বলার আগে তানজিলের ভিডিও দেখেছেন কিনা সেটাকে খেয়াল করতে হবে। যদি দেখে থাকেন খুব ভালো, আমার কথাগুলো আপনারা ইজিলি ক্যাপচার করতে পারবেন। আর যদি দেখে না থাকেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না, আমি তারকদের গল্প সবসময় কিন্তু আপনাদেরকে ফুল এক্সপ্লেন করে দিই। তো প্রথম পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে তানজিলার কথা। তানজিলাকে নিয়ে সবাই অনেক ধরনের ভিডিও দিয়েছিল, তো সেই ভিডিওগুলো উপেক্ষা করে তানজিলা গতকালকে ভিডিও দিয়েছে। তো তানজিলার ভিডিওতে প্রথম কথাটাই আমার কাছে খটকা লেগেছে, এবং আমি তানজিলাকে এই কথাটার একটা ভালো শক্তপোক্ত জবাব দিতে চাই। সে বলেছে দাদি নাকি সুস্থই ছিল, কেমনে যে মরে গেছে সে বুঝেনি, ঠিক আছে। এই কথাটা আসলে একটা শিক্ষিত নারীর মুখে কোনোদিন মানাতো না, যদি তানজিলা আসলে শিক্ষিত হতো। যদিও সে মূর্খ, আমরা জানি একটা মূর্খ নারী, লেখাপড়া করেনি, কারণ যেহেতু বিয়েই করেছে একটা মূর্খ জামাইকে, একটা মূর্খ জামাই অবশ্যই মূর্খ মেয়েকেই বিয়ে করবে, একটা শিক্ষিত মেয়ে অবশ্যই একটা শিক্ষিত ছেলেকে বিয়ে করবে। যেহেতু তানজিলা বিয়েই করেছে একটা মূর্খ ছেলেকে, তো আমরা তানজিলা মূর্খ, এটা মেনে নিতে হবে। তা সাকিব কিন্তু লেখাপড়া করেনি দর্শক। সাকিব এখন পর্যন্ত যদি বলেন কি পাস, সাকিব কিন্তু এইচএসসি পাস। আপনারা জানেন কিনা জানি না, সাকিব কিন্তু এইচএসসি পাস। সে কিন্তু তার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মানে আন্ডার গ্র্যাজুয়েট কিছুই মানে করেনি, সে জাস্ট পাস করেছে এইচএসসি, মানে এইচএসসি। সো যদি বলেন সাকিবের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, বলতে হবে এতটুকু, সাকিব এইচএসসি পাস করেছে মাত্র, আর কিছুই না, এতটুকু তার শিক্ষাগত যোগ্যতা। তাহলে বলুন এই জমানা এইচএসসি পাস কি কোনো কিছুই না, ঠিক আছে। সো এখানে তানজিলাকে একটা উত্তর দিয়ে দিতে চাই। সে বলছে তার দাদি নাকি সুস্থ ছিল। আচ্ছা ভাই, আপনার দাদি সুস্থ ছিল না, তাহলে আমার চ্যানেলে যান, আমার চ্যানেলে গত বছর অক্টোবর মাসের ভিডিওগুলো দেখুন, 2024 সালের জুন মাসের ভিডিওগুলো দেখুন, 2023 সালের সেপ্টেম্বর মাসের ভিডিওগুলো দেখুন, আমি মাসসহ আপনাদেরকে বলে দিলাম। যান আপনি আমার চ্যানেলে, ভিডিওগুলো এখনও আছে। আপনার দাদিকে নিয়ে করা, আমি পার্সোনালি ভিডিও করেছিলাম, আপনার দাদির বুকে ব্যথা উঠছিল, আপনাদের তো ওই সময় কাতরাচ্ছিল, তখন ফাতেহা মালির সাথে বসে কান্নাকাটি করছিল তার মায়ের জন্য, সে বসে ভিডিও দিচ্ছিল, আমি এখানে ভিডিও দিয়েছিলাম। আর আপনার কুলাঙ্গার সৎ বাবা, ওই বাপ্পি ভাদাইম্মা বেটা, সে কী করলো, সে তার মাকে ফেলে পদ্মার চরে চরে নাচনগিরি মানে করে আসলো আর কি, ঠিক আছে, বেলি ডান্স দিতে থাকলো পদ্মার চরে গিয়ে গিয়ে, অথচ তার মা অসুস্থ, তার মাকে দিয়ে আলুর কেজি কেজি বস্তা টানাচ্ছে, একটা অসুস্থ মাকে দিয়ে রোজার পুরো মাসের বাজার করাচ্ছে, পেনশনের টাকা দিয়ে নাজমানটি পুরো বাজার থেকে বাজার করে একা বস্তা টেনে আনছে, হার্টের রোগী। আপনার দাদি কিভাবে সুস্থ ছিল?
আপনার দাদি আরও 2 বছর আগে থেকে অসুস্থ ছিল, আপনার দাদির হার্টের রোগ আরও আগে ধরা পড়েছিল। মনে রাখবেন, এটা হার্ট ডিজিজ, এটা হৃৎপিণ্ডের সমস্যা। এটা এমন কোনো সমস্যা না যে আপনার এই সমস্যাটা আসবে, হঠাৎ করে চিকিৎসা করবেন, সুস্থ হয়ে যাবেন। এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ। যদি আপনার এটা বোঝার কায়দা নেই, আপনি তো অশিক্ষিত নারী, মূর্খ মূর্খ নারী আর কি। যদি আপনাকে নারী বলতে আমার ঘৃণা লাগে, আপনাকে বেটি বলা উচিত, বেটি বলা উচিত। যদি এটা বলছি না, আমি একটা ন্যূনতম আমার ভিডিওর কোয়ালিটি বজায় রাখি। ওই স্যাঁচরা ব্যাসরা শব্দ ব্যবহার করলে আমার নিজের কাছে নিজের লজ্জা লাগে, আমার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সো এরকম আজেবাজে শব্দ ব্যবহার করা থেকে আমি দূরে থাকি। তো যদিও দর্শক আমি মনে করি অনেক মানুষের কাছে এই ধরনের শব্দ ভাল লাগে, যদি আমি খুব আঞ্চলিক মানে এই ধরনের মানে ভাষাতে কথা বললে অনেকের হয়তো বিনোদন লাগবে, বাট দর্শক আমার সাথে এটা যায় না। আমার কোয়ালিটি এটা বলে না যে আমি এভাবে করে কথা বলবো, যায় না। হ্যাঁ, তারপরেও যখন প্রচণ্ড রেগে যাই তখন হয়তো কুলাঙ্গার, অসভ্য এটা ভাষা বলি, এবং যেগুলো আসলে বইয়ের ভাষা, আমাদের চলিত ভাষা। ঠিক আছে, তো যাই হোক, তো তানজিলা হয়তো এটা জানে না, জানবে কীভাবে, যেহেতু বারবার বলছে সে মূর্খ একটা মেয়ে, যে হার্টের ডিজিজ কিন্তু কখনো আপনার হুট করে আসলে মরে গেলেন এমনটা না। হ্যাঁ, মারা যেতে পারে হার্টের রোগে হঠাৎ করে, যদি কেউ কার্ডিয়াক অ্যারেস্ট করে বা এরকম কোনো সমস্যা হয়, কিন্তু যে হার্ট অ্যাটাক করার পর বা হার্ট ফেল করার পর এগুলোতে কিন্তু একটা রোগীকে পর্যাপ্ত সময় দেয় দর্শক। হ্যাঁ, কিছু মানুষ সময় পায় না, যারা মানে কোনো ট্রিটমেন্ট পায় না, কিন্তু এই সমস্ত রোগী কিন্তু একটা সময় যখন এই যে শুরুতে যে ব্যথাগুলো ওঠে, আমরা সবাই জানি হার্টের যে অ্যাঞ্জেনার যে ব্যথাগুলো, এগুলো কিন্তু ওঠার পরে প্রথমে একটা মানুষ প্রাইমারি অবস্থায় কিছুটা ব্যথা বোধ করার পর যখন ডক্টরের কাছে যায়, ইসিজি করে, রোগ ধরা পড়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে এখন হার্টের রোগ আছে। পার্সোনালি আমার ফ্যামিলিতে অনেকগুলো মানুষকে দেখেছি আমার ফ্যামিলির মধ্যে হার্টের রোগে ভুগছে। সবারই বাঙালিদের সব পরিবারে হার্টের রোগের পেশেন্ট থাকে দর্শক। তো এগুলো কিন্তু কাছ থেকে আমরা দেখি। তো এই সমস্ত রোগীদেরকে সবসময় মেনটেন করতে হয়, মানে লাইফ টাইম ওষুধ খেতে হয়, লাইফ টাইম তাদের ডায়েট চার্ট ফলো করতে হয়, সবসময় কন্ট্রোলে থাকতে হয়, প্রেশার নেওয়া যায় না, কোনো ভারী কাজ করা যায় না। এগুলো একদম মুখস্থ হয়ে গিয়েছে শুনতে শুনতে সবার কাছ থেকে। ঠিক আছে, আমি যদি আমার চাচার কাছে যাই, আমার ফুপার কাছে যাই, আমার খালুর কাছে, সবার মধ্যে একজনের না একজনের মধ্যে এরকম রোগ আমি পেয়ে যাব। ঠিক আছে, তো সবার মধ্যেই তো দেখি এগুলো। তো সবাই কন্ট্রোলে থাকে, হার্টের রোগ মানে কন্ট্রোলে থাকতে হয়। তো কন্ট্রোলে থাকলে তারা সুস্থভাবেই জীবনযাপন করতে পারে। কিন্তু যখনই তারা আনকন্ট্রোল হয়ে যাবে, যেগুলো ডক্টররা নিয়ম ধরিয়ে দিয়েছে সেগুলোর বাইরে নিয়ম বহির্ভূত কাজ করবে, তখনই তাদের সেই ব্যথাগুলো আবার নাড়াচাড়া দিয়ে উঠবে। যেটা কিন্তু নাজমানটি কমপ্লেন করছিল মারা যাওয়ার দিন, যে আমার কিছুটা বুকে ব্যথা করছে। তাহলে সুস্থ কোথায় ছিল নাজমানটি? হার্টের রোগ কেউ যদি কন্ট্রোল ওয়েতে চলে, একটা প্রসেস মেনটেন করে চলে, সে একদম নর্মাল সুস্থ মানুষের মধ্যে চলতে পারবে। কিন্তু কেউ যদি ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করে, একটা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করে, তাহলেই কিন্তু তার ওই যে ভিতরের বসবাস করা হার্টের রোগ সেটা নাড়াচাড়া দিয়ে উঠবে। তখন বুকে হালকা পাতলা চিনচিন করবে, চিনচিন ব্যথাটা হঠাৎ করে একটা সিভিয়ার একটা অ্যাটাক হয়ে যাবে, তখনই মানুষটা মারা যেতে পারে, যেটা নাজমানটির ক্ষেত্রে হয়েছিল। তাহলে মানুষটা সুস্থ কোথায় ছিল? আপনারা কেয়ার করেননি, আপনারা চিকিৎসা করাননি, আপনারা তো আপাতত কেয়ারলেস ছিলেন। এই কারণে আজকে নাজমানটির এই অবস্থা হয়েছে। তো ভাই, আপনি সৎ নাতনি, আপনি কথা না বললে চলবে ভাই। আপনি নাজমানির কিছু হন না, আপনি নাজমানির কোনো সম্পত্তিও পাবেন না, আপনি একটা যা, আচ্ছা ওই সমস্ত শব্দ ব্যবহার না করি, আপনার তো জন্মেরই ঠিক নেই ভাই, আপনার তো জন্মেরই ঠিক নেই। আপনার বাবাকে এটাই তো আমরা এখন পর্যন্ত জানি না। সো আপনি কষ্ট করে প্লিজ নাজমা আন্টিকে নিয়ে কথা না বললেও চলবে। আপনি নাজমা আন্টির রক্তের কেউ না, আপনি ওই পরিবারেরই কেউ না। এ সমস্ত মানুষদেরকে এক কথা কি বলা হয় জানেন? সেটা না বললাম, শুনতে খারাপ শোনায়। আপনি আপনার পিতার পরিচয় ঠিক করুন আগে, সেই সমস্ত বিষয়ে কথা না বললেও চলবে। আপনার তো পিতার মানে যার পিতার পরিচয় ঠিক নাই, সে এবার এসব বিষয়ে কথা বলে কিভাবে ভাই? আমি তো বুঝি না। আপনার পিতার পরিচয় আপনি নিজে জানেন, আপনি কিভাবে হয়েছেন? আগে সেই ইতিহাসটা আমাদেরকে জানান, পরে নাজমানটিকে নিয়ে কথা বলুন। নাজমানটি আপনার দাদিই লাগে না। যাই হোক, রাবিশ কোথাকার। সো সেকেন্ড পয়েন্টে দর্শক যে কথাগুলো বলবো, সেকেন্ড পয়েন্টে তানজিলার ভিডিও দেখে আমার কিছু জিনিস মনে হয়েছে। তানজিলা বলেছে দাদি নাকি তাকে ফোন দিয়ে বলেছে ধৈর্য ধরে সংসার করতে। আচ্ছা, এই কথার একটা অ্যান্সার খোঁজার চেষ্টা করছি। এত কথা থাকতে নাজমান্ডি সেদিন কেন তানজিলাকে বলল ধৈর্য ধরেই সংসার করবা? সংসার করতে পরামর্শ দিয়েছে এবং ধৈর্য ধরতে বলেছে, কারণ নাজমান্টি ভালো মতো জানে তানজিলার যেই বংশ বিলং করে, কারণ নাজমান্টির বংশ তো তানজিলা না, তানতাবিয়া নাজমান্টির বংশের, কিন্তু তানজিলা কিন্তু নাজমান্টির বংশে না। তানজিলা হচ্ছে তিশাদের ওই বাইদানি পরিবারের বংশে, এবং তাদের পরিবারের একটা ট্রেন্ড আছে, 1 মাস সংসার করলে পরের মাস লিভ টুগেদার করবে, 6 মাস লিভ টুগেদার করলে আর একটা পুরুষ ধরে বিয়ে করে কিছুদিন খেলাধুলা করবে, পরে আবার ছেড়ে দিয়ে আবার লিভ টুগেদার করবে। এরকম তাদের একটা অবস্থা আছে, এটা নাজমান্টি ভালো করে জানে। যে মিমের লাইফটাকে দেখুন,
মিম লাইফ দেখুন, এক পুরুষ খেয়ে হয় না, কয়েকশো পুরুষ লাগে। তো তানজিলার মধ্যেও তো সে রক্তটা আছে, তানজিলার এক পুরুষও হবে না, হয়তো সাকিবকে দিয়ে চালাচ্ছে, সামনে হয়তো আরও 10টা সাকিবও তার লাগবে, হয়তো সাকিবের আগে কোনো সাকিব তাকে সময় দিয়ে গিয়েছিল, হয়তো অন্য কারো সাথে সে হয়তো বিছানা শেয়ারও করেছিল হয়তো, যদিও সেগুলো আমরা জানি না, সেগুলো না বলাই ভালো। বাট তাদের অবস্থা তো এটাই। আপনারা মিমকে দেখুন, আপনারা সাবিনাকে দেখুন, সাবিনা তো কিবরিয়া ভাইয়ের সাথে বিয়ে থাকা অবস্থাতেই আরিফের সাথে বিছানা শেয়ার করেছে, তাহলে কি বুঝলেন অবস্থাটা? তিশার কথা কি বলবো, তার তো 5 বিয়ের গল্প আমরা শুনতে শুনতে এতদিন মনে আমাদের সবার চুলদারি পেকে গেছে। সো তানজিলার কতটুকু বা ভালো হবে বলুন? তার শরীরে তো তার মা খালারই রক্ত প্রবেশ করছে, সো তার মধ্যে সেই একই জিনই আছে, সো তার মধ্যে সে একই ভূতি কিন্তু ভর করবে। এই কারণে নাজমানটি হয়তো তাকে পরামর্শ দিয়েছে, 12 ভাতারই হও না, চেষ্টা করবা ধৈর্য ধরে সংসার করতে এক পুরুষের সাথে। হয়তো এটাই পরামর্শ দিয়েছিল নাজমানটি তানজিলাকে, কিন্তু তানজিলা তো পুরো খুলে বলতে পারে না, সে এতটুকু বলেছিল যে আমাকে বলেছে ধৈর্য ধরে সংসার করবা, ঠিক আছে? সো নাজমানটি হয়তো তানজিলাকে একটা ভালো পরামর্শ দিয়েছে, একটা মুরব্বী মানুষ ভালো কথা বলেছে, দ্যাটস গুড। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, সেখানে তানজিলা বলেছে একটা কথা, যে যেহেতু তার দাদি, যদিও তার দাদি না, আমি আবারও বলছি তানজিলার জন্ম পরিচয় ঠিক নেই, দাদি হয় কীভাবে? যদিও নামে একটা তথাকথিত দাদি, এখন নাজমানি তাকে পরিচয় দিয়েছে, দাদি বলার ডাক দেওয়ার একটা মানে অনুমতি দিয়েছে, ধরে নিলাম তার দাদি আর কি, মেনে নিলাম, যান আপনার না দাদি আর কি, আপনার ধরে নিলাম আর কি, যান, হয়েছে, আর কান্নাকাটি করেন না। তো তানজিলা বলেছে তিশা নাকি তানজিলার সাথে রাগ করেছে, ঠিক আছে, কারণ তানজিলা চলে এসেছে, এই বিষয়ে তানজিলার সাথে তিশার কথা বলে না। অর্থাৎ নাজমানটি মারা যাওয়ার পর তানজিলা এই কয়দিন তিশার সাথে পাবনাতে ছিল, এখন হয়তো সঙ্গ দেওয়ার জন্য, হয়তো মন ভোলানোর জন্য এভাবে ছিল, যদি এগুলো আসলে কিছুই না, এগুলো একটা জাস্ট তারা থেকেছে, এমনিতে থেকেছে আর কি, ঠিক আছে, পরিবেশ ঠান্ডা করার জন্য। তো তানজিলা পরবর্তীতে তিশাকে বলেছে যে আমার এখন যেতে হবে। তানজিলা নিজে বলেছে ভিডিওতে যে আমি আম্মুকে বলে দিয়েছি যে সাফভাবে যে ভাই আমার সংসার আছে, আমার জামাই আছে, আমি এখানে পড়ে থাকতে পারবো না, আমার শ্বশুরবাড়ি যাওয়া লাগবে, আমি কি এখানে পড়ে থাকবে বাড়িতে এসে? সম্ভব না আমার পক্ষে, আমার নিজের সংসার আছে, আমার জামাই আছে, আমার বাচ্চা কাচ্চা হবে। তো তানজিলা এটা বলে তার মাকে ফেলে চলে এসেছে। সো তানজিলা সে কিন্তু দেখুন তার সবথেকে বড় গুরুত্ব কোনটাকে দিয়েছে? তার নিজের লাইফটাকে, তার নিজের সংসারকে, তার নিজের জামাইকে। কিসের দাদি কিসের কি, তার নিজের ইউটিউব আছে, এ কথাও বলেছে, এটা একটু পর বলছি। সো তানজিলা কিন্তু তার মার সাথেই সময় ছিল না, যদিও তার মায়েরও আসলে কিছু হয়নি, বাট অ্যাটলিস্ট ভাই সমাজের খাতিরে হলেও একটা নোংরা দেখা যায়, সমাজের খাতিরে হলেও তাদেরকে কিছুটা দিন ধৈর্য ধরা উচিত ছিল, যেটা তানজিলা ধরেনি। কারণ ধরবে কিভাবে? তার একটা কুলাঙ্গা জামে আছে না, তানজিলাকে চাপ প্রয়োগ করছিল, তোমার ভিডিও দিতে হবে, কে দিবে, খাবে কে, খাওয়াবো কেমনে? আপনারা জানেন সাকিব তো তার বোর্ড কোম্পানিতে চাকরি করে, সাকিবের কিন্তু সাকিবের যত ওটা ভুঁড়ি দেখছেন, তার ভুঁড়ির ভিতরে যত গোবর আছে, যত কিছু আছে, সব কিছু কিন্তু তানজিলার টাকার, সাকিবের নিজের যোগ্যতার কিছু নেই। কারণ আমি আগেই বলেছি সাকিব এইচএসসি পাস। সাকিবকে বলেন ভাই আপনার এইচএসসি পাসের সার্টিফিকেট ছাড়া আর কি কোনো সার্টিফিকেট আছে? বলবে হ্যাঁ আছে, দেখতে চান, বের করে দেখাবে, আমার কাছে এসএসসি পাসের সার্টিফিকেটও আছে। তখন যখন বলবেন ভাই এসএসসি এইচএসসি ছাড়া কি আর কোনো পাশের সার্টিফিকেট আছে? বলবে হ্যাঁ আছে। কি আছে? আমার কাছে পিএসসি পাশের সার্টিফিকেট আছে। বাহ মাশাআল্লাহ, আর কী লাগে বলুন? প্রাইমারি পাস, এর চাইতে বেশি কিছু লাগে না, তাই না? আর কি লাগবে আর কি? সো যাই হোক, পয়েন্ট নাম্বার 4, 4 নম্বর পয়েন্ট আমি একটা কথা বলবো। দেখুন দুঃখের সময়, যদি এই দুঃখের সময়টা তিশাকে বলবো না যে তিশা তার শাশুড়ি মারা যেতে দুঃখ পেয়েছে, দুঃখের সময় বলতে এটাকে বলবো যে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, সবাই সব দিক থেকে তিশাদেরকে চেপে ধরেছে, তাদের দোষগুলোকে তুলে ধরছে, তিশাকে মাইন্ডকে চেপে ফেলে দিয়েছে। সো এটা কিন্তু একটা প্রেশার যুক্ত একটা সময় তিশার জন্য, খুবই একটা ক্রিটিক্যাল একটা সময়। তো এরকম একটা তিশার জন্য দুঃখের সময় তানজিলা কিন্তু তিশার পাশে থাকলো না, সে ঠিকই তিশাকে একটা কিক মেরে সে কিন্তু তার শ্বশুরবাড়িতে চলে এসেছে, ঠিক আছে? এবং কেন এসেছে তানজিলা নিজেও বলেছে যে তার তো ভ্লগ করতে হবে, অনেকদিন ধরে সে ভ্লগ করতে পারছে না, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, সে তো এটা করেই নাকি খায়। সো তানজিলা কিন্তু ডিরেক্টলি বলেই দিয়েছে তার ভিডিও দিতে হবে, মানে তাদের কাছে ভ্লগ দেওয়াটা এত জরুরি। আমি বলছি তো ভাই, কোনো কারণে যদি তানজিলা নিজে মরেও যায়, দেখবেন কবর থেকে উঠে এসে বলছে আমি কিন্তু মরে গেছি, কবরে আছি, এভাবে এসে তারা ভিডিও দেবে। তাদের কাছে ভিডিও দেওয়াটা এত জরুরি, এত জরুরি। আসলে কি মানুষের যতক্ষণ না নিজের সাথে হয়, অন্যের কষ্টে তারা কোনোদিন কষ্ট পায় না। বিশেষ করে তিশা, তানজিলা, সাবিনা, মিম এরা যতক্ষণ না নিজে কষ্ট পাবে ততদিন তাদের কোনো গায়ে ঠাকা ভাব মানে যাবে না। যেমন ধরুন আজকে যদি তানজিলার
সাথে যা হয়েছে, তার সদ্দাদি মারা গেছে, তার কোনো পানিটা গরম হয়নি। কিন্তু আজকে যদি আল্লাহ না করুক তার পার্সোনাল কোনো ক্ষতি হয়, ধরুন তার গর্ভের সন্তান আছে, সাকিব আছে বা তানজিল আছে, তার যদি নিজের এই সংসারের কোনো ক্ষতি হয়, দেখবেন তানজিলা কিন্তু 6 মাস ধরে কোমাতে থাকবে, সে কোনো ভিডিও দিবে না, কারণ তার নিজের সাথে এটা হয়েছে, সে নিজে কষ্ট পাচ্ছে। মানে যতক্ষণ না কারো নিজের সাথে হয় সে ওই কষ্ট বোঝে না। আবার মিমের কথা ধরুন, মিম যেমন এখন নাচতে নাচতে পদ্মা চলে গিয়েছে ভিডিও দেওয়ার জন্য, তার কিছুই মনে হচ্ছে না। কিন্তু আজকে যদি মিমের মা মারা যেত, দেখতেন মিম এখন কোমাতে চলে যেত। ঠিক আছে, এটাই হয়, এটাই হয়। বাট সবার সাথে না, তাদের মধ্যে পরিবারের সাথে, তারা হচ্ছে কি সবচেয়ে নিকৃষ্ট পরিবার, তাদের মধ্যে মায়া মহব্বত দরদ কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, তারা এতটা এতটা মানে পাষাণ হৃদয়ের মানুষ, পাষাণ হৃদয়ের মানুষ। যাই হোক, সো এখানে আরেকটা কথা বলতে বাধ্য দর্শক, এখানে কিন্তু মেনলি সাকিব আসলে তানজিলাকে অনেক প্রেশারাইজ করছিল যে তোমাকে তো ভিডিও দিতে হবে, তুমি যদি ভিডিও না দাও খাওয়াবে কে তোমাকে, কে খাওয়াবে তোমাকে, তাড়াতাড়ি বাসায় আসো, এসে ভিডিও দেওয়া চালু করো। দেখবেন তানজিলা গর্ভবতী, তার পেট ফুলে টাবু টাবু হয়ে গেছে, এদিকে সে ভিডিও দিচ্ছে। ভাই এরকম অবস্থা তো মানুষ একটু রেস্ট নেয়। অনেক মানুষকে দেখেছি প্রেগনেন্সিকালীন সময় ভিডিও দেওয়া বন্ধ রাখে, এ সময় কিন্তু ক্যামেরার সামনে না আসাই ভালো, বদনজর লাগে, অনেক কিছু আছে। বাট তানজিলা আসবে, আমি জানি না তার এত কীভাবে মানে কেয়ারলেস হতে পারে। এগুলোর জন্য যদি তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়, সেটার জন্য আমি বলবো তানজিলা নিজেই দায়ী, 100% তানজিলা নিজে দায়ী হবে। কারণ আমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো দর্শক, অসংখ্য অসংখ্য উদাহরণ দিতে পারবো। গর্ভবতী নারীরা যখন এইভাবে উচ্ছৃঙ্খলভাবে বা একদম খোলামেলা চলাফেরা করেছে, তাদের গর্ভের সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়েছেই। আমি আপনারা কয়টা উদাহরণ চান, আমি আপনাদেরকে চাক্ষুষ অনেকগুলো প্রমাণ দিতে পারবো। আমি জানি অনেকের কাছে প্রমাণ লাগবে না, কারণ আপনারা নিজেরাও হয়তো দেখেছেন আশপাশের বিভিন্ন পরিবেশ থেকে। এবং তানজিলা যা করছে এগুলো কিন্তু খারাপ জিনিস বহন করছে দর্শক, এগুলোর পরিণতি কিন্তু ভালো দেখছি না আমি, এগুলোর পরিণতি আমি ভালো দেখছি না। তানজিলাকে আমি এতটুকু সতর্ক করে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, এখানে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। সেখানে তিশাদের ফ্যামিলিতে নাকি নাজমা খালা মারা যাবার সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কথাটা বলেছে তানজিলা। সে বলেছে দাদি মারা যাওয়ার পর কেমন যেন আমাদের যে পুরো পরিবারটা, যেমন ফুপুর সাথে, তারপরে বাবার সাথে, তারপর মানে সবার সাথে সবার সম্পর্কটা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে দর্শক বিচ্ছিন্ন হবে না কেন, এই কথাটা আমি আগেও বলেছিলাম। যদিও ওই বলি না, রোশনগুলো কিন্তু সব এক জায়গাতেই লাগানো থাকে। ঠিক আছে, অর্থাৎ তানজিলা বলছে যে মানে তানজিলার কথাতে বোঝা গেছে যে মানে ফাতেহার সাথে বাপ্পির একটা এখন সাপে নিল সম্পর্ক হয়েছে। হয়তো ফাতেহা তার মায়ের মৃত্যুতে বাপ্পিকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। এখন ভিডিওতে তো তারা এগুলো বলবে না, কারণ ভিডিওতে বলবে না, কোনো পারিবারিক বিষয়গুলো তারা সামনে আনবে না। ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে ইন্টারনালি তাদের মধ্যে এগুলো অনেক সমস্যা হচ্ছে। নাহলে তানজিলা এই কথাটা হঠাৎ করে বলতো না যে দাদি আসলে যখন ছিল তখন সবাইকে এক করে রেখেছিল। হয়তো ফাতেহার সাথে বাপ্পির সাথে তিশার সাথে ফাতেহার সবার সম্পর্কটাকে এক জায়গাতে রাখার চেষ্টা করেছিল তিনি এক বিন্দুতে। কিন্তু নাজমানটি মারা যাওয়ার পর নাকি পুরোটা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে যে যার মতো করে এখন সবাই সবাইকে ব্লেম করছে আর কি। তো সম্পর্কটাও কেমন যেন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হওয়ারই কথা ছিল এবং আমি চাচ্ছিলাম এটা আরও অনেক আগে হোক। অ্যাটলিস্ট ফাতেহা ভালো হোক খারাপ হোক জানি না, আমি এতটুকু বলতে পারবো ভাই ফাতেহা তার মাকে ভালোবাসতো, এটুকু আমি বলতে পারবো, এটুকুর গ্যারান্টি আমি দিচ্ছি ভাই। কেন গ্যারান্টি দিচ্ছি, দেখবেন ফাতেহা কিন্তু অ্যাটলিস্ট তার মাকে এবারে সে একটা গিজার কিনে দিয়েছিল। ফাতেহা যার সাথে যা করুক তার মার সাথে সে একটা ভালো সময় কাটানোর চেষ্টা করে। হ্যাঁ, সে হয়তো তিশার সাথে শয়তানি করেছে, বাপ্পির সাথে শয়তানি করেছে, বাট তার মার সাথে ভাই শয়তানি করেনি, মাকে সে ভালোবাসতো, এখানে আমি দেখেছি। সো অ্যাটলিস্ট ফাতেহা কিন্তু তার মার জন্য চেষ্টা করেছে। কিন্তু বাপ্পি কোন ঘোড়ার ডিম করেছে? কোনোদিন বাপ্পিকে এটা বলতে পারবে মা তোমার জন্য আমি একটা ডিম পেরে দিয়েছি, মা তুমি আমার ডিমটা খাও? সেটা কিন্তু বলতে পারবে না। বাপ্পি সামান্য একটা ডিমও কিন্তু এখন পর্যন্ত তার মাকে পেরে দিতে পারেনি। সো কী করেছে বাপ্পি আজীবন? ভাই একটা মুরগি তো ডিম পারে, আপনি একটা ডিমও পর্যন্ত পারতে পারেন নাই, কী পারছেন সারা জীবন? কী পারলেন আপনি? একটা ডিম পেরে দেখাতেন তাও বুঝতাম। আফসোস, আপনার মতো পুরুষদের জন্য, সন্তানদের জন্য আফসোস হয়। সারা জীবন করলেনটা কি, কি করলেন? যাই হোক, নেক্সট যে পয়েন্ট দর্শক 6 নম্বর পয়েন্ট বলবো, সেখানে তানজিলা হালকা করে চোখের পানি ফেললো, এরকম একটু একটু কান্নার অভিনয় করলো। যদিও দর্শক আমি কাঁচা অভিনেত্রী না, মানে আমি অভিনেতা, আমি কোনো অভিনয় পারি না, একটু জাস্ট আপনাদেরকে অনুকরণ করে দেখালাম। অনুকরণ করতে আমি আবার পছন্দ করি, কারণ যেহেতু এত বছর ভিডিও দিই, অনুকরণ করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো হালকা চোখের পানি ফেলেছে বোঝানোর জন্য যে আমার তো আপন দাদি মারা গেছে। যদিও কিন্তু ভাই যতই কান্না করেন, যতই চোখের পানি ফেলান, উনি আপনার আপন দাদি না, কারণ আপনার তো পিতার পরিচয় নাই, আপনার তো পিতৃ পরিচয়হীন একটা নারী আপনি, আপনার জন্মের কোনো ঠিক নাই। তার তিশা যে আসলে আপনাকে কিভাবে গর্ভে নিয়েছে এটাই আর তো আমরা জানি না এখন পর্যন্ত, এটাই তো আমরা জানি না। এটা তো সব থেকে বড় রহস্য, আপনি তিশার গর্ভে কিভাবে আসলেন,
এই রহস্যটার জাল এখন পর্যন্ত কেউ খুলতে পারেনি, উন্মোচন করতে পারেনি। আমার তো মাঝে মধ্যে এটাও মনে হয় আপনিও মনে হয় আপনার পিতাকে চিনেন না যে আপনার পিতাকে। আমার তো মাঝে মধ্যে এটাও মনে হয়। সে যাই হোক, ইউটিউব যতদিন আছে এটার ইতিহাস আমি একদিন বের করেই ছাড়বো। আমি ওয়াদা করছি দর্শকদেরকে, এটার ইতিহাস আমি বের করে ছাড়বো, মানে ছাড়বো, অ্যাটলিস্ট এই জিনিসটা আমি জেনে ছাড়বো। সো যেটা বলছিলাম দর্শক, তানজিলা চোখের পানি ফেলে বুঝাচ্ছে তার অনেক কষ্ট হয়েছে। তো কষ্টটা ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ক্যামেরার সামনে ছিল। পরে দেখলাম কি সে হসপিটালে গিয়েছে, হ্যাঁ হসপিটালে গিয়েছে সে তার ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য। তো ওইখানে যাওয়ার পর সে এমন একটা মুচকি হাসি দিল, তার 32 পাটি দাঁত কেলালো, যদিও তার দাঁতগুলো কিন্তু বিভৎস হলুদ হলুদ, মানে ঘিলু লেগে আছে দাঁতের মধ্যে, ইস সি 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 বিচ্ছিরি দেখা যায়। সো দেখায় কেমন, আসলে দেখান ভাই, আপনি না হাসলে ভালো লাগে আপনাকে আরও। সো যাই হোক, তানজিল এমনভাবে হাসলো, একটা বিভৎস হাসি দিল, আমি ভাবলাম আপনার না একটু আগে কান্না করছিলেন, আপনি না একটু আগে আপনার দাদির জন্য কান্না করছিলেন, আপনার মরা দাদির জন্য, এখন আপনি হাসছেন কিভাবে? আপনার মনে দুঃখটা কোথায়, কষ্টটা কোথায়? শাহিন খুকি কতবার করে প্রমোট করলো আপনি নাকি খালি অজ্ঞান হন তাজা হন, অজ্ঞান হন তাজা হন, আপনি নাকি কিছুবার অজ্ঞান হলে নাকি আর আপনার জ্ঞানই ফিরে না যান, আপনি এমনভাবে অজ্ঞান হয়ে যান, পরে আবার তাজা হন। এই অজ্ঞান তাজার মধ্যে নাকি আপনি দিন পার করতেছিলেন, কিন্তু আপনাকে তো দেখে তাই মনে হলো না। আপনাকে দেখে আমার খুবই সুস্থ সাবলীল তাগড়া নারী মনে হলো, এরকম মনে হলো। সেই অভিনয়গুলো কিভাবে করেন আপনারা ভাই? আবার তানজিলা বলছে যে যাওয়ার সে তো গেছেই, তাকে নিয়ে পড়ে থাকলে হবে? জীবন তো সময় স্রোতের সাথে আগাতে হবে। যদিও পুরো লাইনটা এভাবে বলেনি, বাট এই লাইনটা বলেছে যে যে যাওয়ার সে তো গেছেই, মানে দাদি মরছে তো কি হয়েছে, আমি কি দাদির জন্য আমার ভিডিও দেওয়া বন্ধ রাখবো? আমার তো ইনকাম হয় এখান থেকে, আমার ইনকাম করতে হবে। দেখুন আমি বলেছিলাম তানজিলা আসবে, তার লক্ষ্য ভিউ হবে। দেখুন আসতে পেরে, মানে ভিডিও দিতে পারিনি এখনো 24 ঘন্টা হয়নি, তার কিন্তু 1,20,000 ভিউ হয়ে গেছে, ঠিক আছে? সো এগুলো তো তারা চেয়েছে, তাদের জীবন মানেই টাকা। টাকা নিয়ে কবরে যায় না। আপনারা দোয়া করবো ভাই আল্লাহ যেন আপনাদের কবরটা টাকা দিয়ে বাঁধিয়ে দেয়, কিন্তু পরকালে অ্যানাকন্ডা, অজগর, বিচ্ছু, কুচ্চা, সাপ যা আছে একটা কান দিয়ে ঢুকবে, একটা চোখ দিয়ে ঢুকবে, একটা নাক দিয়ে ঢুকবে, একটা মুখ দিয়ে ঢুকবে, আরও কোনো কোনো জায়গায় ছিদ্র বাদ থাকবে না, সব জায়গায় দিয়ে ঢুকবে, স্থির থাকতে পারবেন না। যদিও আমার নিজেরও কিন্তু পাপের শেষ নাই, সব মানুষই পাপ করে, সবারই শাস্তি হবে, কিন্তু অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো এরকম পাপ করি না যেটা আমি আল্লাহর সাথে গিয়ে সামনে দাঁড়াতে পারবো না। ঠিক আছে, আপনারা যা করছেন নির্লজ্জ বেহাদের মতো। সো নেক্সট যে দর্শক একটা কথা বলে দিই, আজকে অনেকগুলো কথা আছে, যেহেতু তানজিলা একটা ভিডিও দিয়েছে এবং প্রত্যেকটা কথাটা একটা এক্সপ্লেন করবো, হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে। ছোটো ভাই হিসেবে একটু অনুরোধ করবো, আজকে এই ভিডিওতে অনেকগুলো এক্সপ্লেনেশন থাকছে, সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যদি কারো বিরক্ত লাগে পজ করে পরবর্তীতে আবার সময় করে বাকি অর্ধেক দেখবেন, অর্ধেক করে পুরো দেখে নিলেন। সো এটা একটু আপনার কাছে অনুরোধ থাকলো আর কি, আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কারণ অনেকগুলো পয়েন্ট আমি কালেক্ট করেছি মনোযোগ দিয়ে তার ভিডিওটার মাধ্যমে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা দর্শক হচ্ছে গিয়ে, আপনারা খেয়াল করে দেখবেন তিশা আসলে তানজিলাকে কি কিছু বলছে এই বিষয়ে আপনারা কেউ কিছু জানেন না, কিন্তু একটা জিনিস কিন্তু গেস করা যায়, এটা আমি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। তানজিলা যেভাবে কথা বলছে, আশপাশের মানুষজন যেভাবে ভিডিও দিয়েছে, সব কিছুতে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যেহেতু তানজিলা বলছে তিশা আসলে মন খারাপ করেছে, তানজিলা কেন আগে চলে গেল। সো আমি বুঝতে পারছি তানজিলা তো তার ভিডিও দেওয়ার জন্য চলে এসেছে, তানজিলা বলে দিয়েছে তার চ্যানেল পড়ে যাচ্ছে, তার ব্যবসা পড়ে যাচ্ছে, সেই জন্য চলে এসেছে, তার ভিডিও দিতে হবে, তার ইনকাম করতে হবে, এবং তিশাটা চায়নি। তার মানে বুঝতে পারছি তিশা তানজিলাকে নাটকটাকে আরেকটু লম্বা করতে বলেছিল, যে তুই এখনই ভিডিও দিস না, আর একটু কয়েকদিন দেরি কর, নাহলে তো সবাই বুঝে যাবে তুই তো সৎ নাতি, বুঝিস না কেন, আর কয়েকদিন দেরি কর। তাদের মামের মধ্যে এই ধরনের কথোপকথন হয়েছিল, অবশ্যই হয়েছিল, কিন্তু সেটা তানজিলা বলেনি, স্কিপ করেছে। এখন তানজিলা কাছে ইনকামটা বড়, তার স্বামীটা বড়, কারণ সাকিব চাপ প্রয়োগ ছিল, আরে ভাই তোমার দাদি মরুক আর যে মরুক, আমি তো মরিনি, আমি তো আছি, আইসা ভিডিও দাও তাড়াতাড়ি। সাকিব কিন্তু তানজিলাকে অনেক বিরক্ত করে দর্শক, অনেক জ্বালায়, কারণ আমি বারবার বলছি লোভী ছেলে, তার পেটটা দেখেন না, 10টা ফুটবলও মানে ঢুকালে মনে হবে যে এখনও জায়গা খালি আছে, এমন ওটা পেট বানিয়েছে, কয়দিন পর পেট ফুটে না, সে আকাশে উড়ে যায় আল্লাহ জানে, এরকম একটা অবস্থা। আমি মনে করি সাকিব দিয়ে একটা প্যারাশুটও বানানো যাবে, পেটের মধ্যে এমন গ্যাস, ওটা দিয়ে প্যারাশুটও বানানো যাবে, আকাশে ভাসবে সেটা, একটা কিক মারলে যদি কেউ তার পেটে একটা কিক দিয়ে আকাশে উড়িয়ে দেয়, দেখবেন সে বেলির মতো ভাসতে থাকবে, আকাশের মধ্যে ভাসতে থাকবে, উড়বে, ঠিক আছে। প্রথম দেখবেন সে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করতে পারে যে প্রথম ভাসমান মানব, আকাশে উঠতে থাকবে তার পেটের মধ্যে গ্যাস দিয়ে, আর কিচ্ছু না। নেক্সট যে কথাটা বলবো দর্শক, এটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি পয়েন্ট নাম্বার 8 নম্বর পয়েন্টে বলবো, আপনারা খেয়াল করে দেখেছেন গ্রামে সব লোকদেরকে কিন্তু ভাড়া করে
তানজিলাকে সম্পর্কে মানে অনেক কথা বলতে বলা হয়েছিল, যেমন খুকিকে দেখবেন, শাহিনকে দেখবেন, শারমিনকে দেখবেন, যে যা পেরেছে তানজিলাকে নিয়ে খালি ভালো ভালো কথা বলেছে, তাই না? এখন এখন কেন বলেছে? সবাই খালি একটা জিনিস বোঝাতে চেয়েছে, তানজিলা আপন দাদি মারা গিয়েছে। আসলে মিথ্যাকে যখন আপনি বারবার সত্য বলে প্রচার করতে যাবেন, তখন আপনাকে খুব জোর গলে মানে এই সমস্ত কথা বলতে হবে। কই, কেউ কিন্তু বলেনি বারবার তাবিয়া তান তার অজ্ঞান হয়ে গেছে, কেউ কিন্তু বলেনি এই কথাগুলো। কারণ কি? কারণ তান তাবিয়ার জন্য পরিচয় দিতে হবে না যে তারা যে আপন নাতি নাতনি। তানজিলাটা তো দিতে হবে, সে তো আপন নাতনি না। সে যে কিসের নাতনি আমরা তো এটাই জানি না। তানজিলা যে কার নাতনি আমরা এটাই তো জানি না, এই পরিচয়টা এখন পর্যন্ত গোপন আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে বাপ্পি এখানে কিন্তু তানজিলার চেহারা দেখে আমার কাছে এতটুকু মনে হয়নি সে আসলে কষ্টে আছে। কারণ সবাই যেভাবে করে প্রেজেন্ট করেছে খুকি শাহিন, যে তানজিলা অনেক কষ্ট আছে, অনেক দুঃখ পাচ্ছে, আসলে কিছুই না। আপনারা তানজিলার চেহারা দেখবেন, তার ফেস দেখবেন, যদি এখন খুব বিভৎস লাগে তানজিলাকে দেখতে, মানে খুবই বিভৎস লাগে, মানে দর্শক এটা মাইন্ড করবেন না, কারণ থাক এগুলো না, মানে এদিকে না যায়, আমি এদিকে না যাই, আমি যেদিকে বলছিলাম সেটা বলি। আসলে তো একটা জিনিস কি, একটা মানুষ যেমনই হোক, সে তার আচার ব্যবহার দিয়ে, আমি কথাটা গুছিয়ে বলছি তো, আচার ব্যবহার দিয়ে, তার কথা সৌন্দর্য দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে কিন্তু সে দেখতে যেমনই হোক, সে তার মুখের মধ্যে কিন্তু একটা হাস্যজ্জ্বল চেহারা, নুরানি একটা চেহারা নিয়ে আসতে পারে। প্রত্যেকটা মানুষই পারে, ছেলে হোক মেয়ে হোক। অনেকে বলতে পারে ভাই আমার চেহারা তো খারাপ, আমাকে দেখতে বাজে দেখা যায়, কোনো সমস্যা নেই। আপনি আপনার ব্যবহার দিয়ে, আপনার কথা দিয়ে যখন মানুষকে আকর্ষণ করবেন, দেখবেন আপনার ওই চেহারাটা মানুষের কাছে ভালো লাগবে। আবার আপনি অনেক রূপবান হলেন, রূপবতী হলেন, আপনার দুধের চাইতে আপনি ফর্সা হলেন, কিন্তু ভাই আপনার ব্যবহারটা তানজিলা, তিশা, সাবিনাদের মতো, আপনি যতই সুন্দর হন, মানুষ আপনাদেরকে থু থু দিবে, থুতুও না, ভিতর থেকে কফ টেনে এনে মারবে। ঠিক আছে, যতই আপনি রূপবতী হন। সো এই জিনিসগুলো খেয়াল করতে, মানুষের সৌন্দর্য আসলে তার গুণে, মানে রূপে না ভাই, গুণে। এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবেন তত সবার জন্য ভালো, এটা আমি মনে করি। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি দর্শক, পয়েন্ট নাম্বার 9। আসলে সাকিব একটা মটো নিয়ে চলে। সাকিবের কথা হচ্ছে ভাই, লোকে বুঝুক, যায় যা বলার বলুক, তুমি যেখানে থাকো না থাকো এত কিছু বুঝি না, আমার বাড়িতে এসে ভিডিও দেওয়া চালু করো, সোজা কথা। সাকিব এটা নিয়ে তানজিলার সাথে খুব ক্ষিপ্ত হয়েছে। আমি দেখলাম সাকিব যখন তানজিলার সাথে হসপিটাল ছিল, সাকিবকে কিন্তু কিছুটা আমি রুক্ষ দেখেছি, রুড দেখেছি, খুব একটা সুস্থ মস্তিষ্কে দেখিনি। সে কিন্তু কথাবার্তা তানজিল শত বেশি বলছিলেন। এবং আপনারা তানজু ফ্যাশনে সাকিবের যে ভিডিওগুলো আছে যা আমার দেখবেন, কতটা লোভী ছ্যাচোর একটা পুরুষ না হলে, মানে ফিল্টার দিয়ে ঠোঁটটাকে লাল করে ভিডিও দিচ্ছে। মানে একটা মেয়ে মানুষ হলে বুঝতাম যে তানজিলা ফিল্টার করে ভিডিও দেয়, মানে তার ভিডিওতে তানজিলাকে লাগে একরকম, আর অন্যান্য মানুষের ভিডিওতে তানজিলাকে দেখলে আমি চিনতে পারি না এটা কি তানজিলা নাকি অন্য কেউ, চিনে যায় না। সো সাকিব মানে এমনভাবে ফিল্টার দেয় ভাই, একটা পুরুষ মানুষ আপনি, আপনি পুরুষ, আপনি মহিলা না ভাই, আপনি পুরুষ। আগে নিজে ডিসাইড করুন আপনার জেন্ডারটা কি, আপনি পুরুষ, আপনি কেন ফিল্টার দিয়ে ভিডিও দেন ভাই? আপনার ঠোঁটে লিপস্টিক পরার কারণটা কি ভাই? আপনি কি মহিলা? আপনি কি মহিলা নাকি আপনি থার্ড জেন্ডার, কোনটা আমি তো বুঝলাম না। আপনি একটা পুরুষ, পুরুষ মানুষ কেন ফিল্টার করবে? কিসের ফিল্টার করবে পুরুষ মানুষ? লজ্জা লাগে না আপনার? এরকম একটা চেহারা বানিয়েছেন, লিপস্টিক পরে লাল, ইস ইস, একটা পুরুষ মানুষ এরকম করে? আশ্চর্য লাগে আমার কাছে এদের এই সমস্ত মানুষের রুচিবোধ দেখলে। আসলে পরবর্তীতে আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি। আসলে ফিল্টারটা সাকিব নিজেকে সুন্দর করার জন্য দেয়নি, ফিল্টারটা করেছিল তার লোকাল ফুটপাতের কিছু কোয়ালিটিপূর্ণ জামাগুলোকে ফিল্টার করে কালার সুন্দর দেখানোর জন্য, আপনাদের সাথে ধোকাবাজি করার জন্য। আজকে আমি ফাঁস করে দিলাম, তানজিলাদের কাছ থেকে যারা অনলাইনে জানেন তারা চরম আকারে ধোকা খাবেন। কারণ তানজিলা ফিল্টার দিয়ে জামার কালারগুলোকে এমনভাবে করে দেয়, মনে হবে বাহ চমৎকার চমৎকার, অসাধারণ সুন্দর জামা। ঘরে এনে দেখবেন, দেখেছিলেন লাল জামা, হয়ে গেছে বেগুনি জামা, অর্ডার করেছিলেন অফ হোয়াইট কালার জামা, এসে দেখবেন হয়ে গেছে পার্পল কালারের জামা। কারণ ওই যে ফিল্টারের রেশ, ফিল্টার করে ভিডিও দেয়। যেমন সাকিবের গায়ের রং কি, আর ফিল্টার দিয়ে গায়ের রং হয়ে যায় কি। সাকিবের ঠোঁটের কালার কি, ফিল্টার দিয়ে হয়ে যায় গোলাপি কালার। তাহলে বুঝুন জামার কালারের অবস্থাটা কয়টা 12টা বাজে। সো তানজিলের কাছ থেকে জামানোর আগে খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। টাকার মায়া থাকলে ভাই এই সমস্ত মানুষের কাছ থেকে জামা কাপড় কিনেন না। ঢাকাতে প্রচুর উদ্যোক্তা আছে, প্রচুর মানুষ আছে জামা সেল করে। আপনাদের ওই অসপাড়া গ্রামের কুষ্টিয়ার বর্ডারের সাইড থেকে জামা কেনার কোনো দরকার নাই, দরকার নাই ভাই। ঢাকাতে অনেক দোকান আছে, অনেক স্কুল আছে, অনেক কাপুরা আছেন, দেখে শুনে কিনুন। ওই কুষ্টিয়াতে পরে কিনবেন কেন ভাই? আপনারা কি লেখাপড়া করেননি? আপনারা কি মূর্খ?
আপনাদেরকে মানে কোনো কমন সেন্স জ্ঞানবোধ নাই যে আপনারা রাজধানী ক্যাপিটাল ফেলে আপনারা সেই অস্পারাগাম একটা কুষ্টিয়ার বর্ডারের সাইড থেকে জামা কাপড় কিনতে যাবেন? যারা বোকা, যারা অশিক্ষিত মূর্খ, তারাই এই কাজ করবে। এবং আমি মনে করি যারা তানজিলার কাছ থেকে জামা কাপড় কিনছেন আপনারা তাদের চাইতে বড় মূর্খ। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা ঢাকার মতো জায়গা ফেলে কোনো দিন তানজিলার মতো ওইরকম কুষ্টি থেকে জামা কাপড় কিনতে যেতেন না, কখনোই যেতেন না, কখনোই যেতেন না। পয়েন্ট নাম্বার 10 দর্শক, মরার আগে নাকি নাজমা আন্টি ফোন দিয়ে তানজিলাকে প্রায় 16 মিনিটের মতো জ্ঞান দিয়েছে। তানজিলা নিজের মুখে বলেছে 16 মিনিটের মতো কথা বলেছে, এবং পরবর্তীতে তানজিলা আসলে কথাগুলো ভালো লাগছিল না, কারণ তানজিলাকে জ্ঞান দিচ্ছিল তো, এটা তানজিলা ভালো লাগছিল না। এর জন্য তানজিলা তাকে বলছে, আচ্ছা দাদি এখন তো ভালো লাগছে না, অনেক রাত হয়েছে, প্রায় 11টার মতো বাজে, তাহলে তুমি এখন ঘুমাও, রাত হয়েছে, আমরা শুই। মানে তানজিলা তার দাদির কথাগুলোকে পাত্তা দেয়নি, রেখে দিয়েছে ফোন। কিন্তু তার দাদি কথা বলতে চেয়েছিল, বাট তানজিলা কথা বলেনি, এবং ওইটাই তানজিলার সাথে শেষ কথা ছিল। তার দাদিও মারা গেছে, যদিও তার দাদি না, আমি আবারও বলছি, মারা গিয়েছে মানুষটা। তো তানজিলাকে বলতে চাই আমার 11 নম্বর পয়েন্টে, আপনার না দাদির জন্য অনেক ভালোবাসা, এমনভাবে ভাব করছেন কত ভালোবাসেন আপনার দাদিকে। এতই যেহেতু ভালোবাসা ছিল, যখন মানুষটা বেঁচে ছিল তখন মানুষের তো এমন করতেন কেন? আপনার মার সাথে মিলে তো অনেক অত্যাচার করেছেন আপনার দাদিকে। যেবার আপনি ঢাকা থেকে আপনার দাদিকে পাবনাতে নিয়ে আসলেন, এরকম বেয়াদবি করলেন কেন? সালাম দেন নাই কেন? কুশল বিনিময় করেন না কেন? দাদির সামনে পায়ের পর পা উঠে নবাবজাদির মতো বসেছিলেন কেন? আপনি কোন জায়গার কোন রাজকুমারী? হ্যাঁ, একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন তো কোন জায়গার কোন রাজকুমারী আপনি? আপনি আপনার দাদির মতো একটা মুরব্বী মানুষের সামনে পায়ের পর পা উঠিয়ে বেয়াদবি করে বসেছিলেন। এগুলো ফল একদিন পাবেন, একদিন ফল পাবেন। আজকে যে জিনিসটাকে আপনারা ভর করে ভাবছেন এই তো জীবন, এই তো আমি রাজা বাদশাহ, এই একটা ইউটিউব চ্যানেলের জন্য না, আজকে আপনার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, টাকা পাচ্ছেন, এর জন্য অনেক অহংকার বেড়ে গেছে না? দিমাগ বেড়ে গেছে না? আসলেই বেড়ে গেছে। চিন্তা করবেন না ভাই, চিন্তা করবেন না। এই ইউটিউব আপনাদের জন্য একদিন কাল হয়ে যাবে। এই ইউটিউব আপনার জন্য একদিন কাল হয়ে যাবে, একদিন অভিশাপ হয়ে যাবে। কানতে কানতে চোখ থেকে দেখবেন আলসার হয়ে গেছে, চোখে পানি আর বের হচ্ছে না, এরকম অবস্থা হবে। এই ইউটিউব আপনার লাইফে এরকম অবস্থা হয়ে যাবে। কারণ আজকে একটা ইউটিউবের জন্য এত অহংকার বোধ, এত দিমাগ বোধ দেখে একটা মুরব্বী মানুষের এত বেয়াদবি করছেন, একটা অভিনয় করছেন। একটা মানুষ মারা গিয়েছে, সহ্য করতে পারছেন না, ভিডিও দেওয়ার জন্য পাগলা কুত্তার মতো হয়ে গেছেন। সো ভাই, যেহেতু এত অবস্থা আপনাদের খারাপ হয়ে গেছে, সো অবশ্যই কিন্তু আপনাদের মানে অধপতন খুব শীঘ্রই দেখবো ইনশাআল্লাহ, 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 আল্লাহ যদি চান আর কি। অবশ্যই আপনাদের অধপতন আমরা সবাই দেখবো দ্রুতই। বাট হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার সর্বশেষ মানে 12 নম্বর পয়েন্টে একটা কথা বলতে চাই। অ্যাটলিস্ট একটা কথা তানজিলার কথাতে বুঝলাম যে তানজিলা স্বীকার করে নিয়েছে, একমাত্র নাজমানটি চাইতো তানজিলার বাচ্চাটা সুস্থভাবে হোক, বাট অন্য কেউ চাইতো না। যেমন তিশা, সে কিন্তু চাইতো না যে তানজিলার বাচ্চাটা আসলে হোক বা সুস্থ হোক, এটা আসলে তিশা চাইতো না। তানজিলার কথাটা ভালো মতো বুঝতে পেরেছি, কারণ তানজিলাকে নাজমানি প্রায় সময় বাচ্চা কাচ্চা নিয়ে কিছু ভালো উপদেশ দিত, পরামর্শ দিত, তানজিলা এটা করবা না, ওটা করবা না, ওটা মেনে চলবা, এটা মনে চলবা, এভাবে থাকবা। বাট যেটা তিশা কোনোদিন বলেনি মা হয়, যেটা নাজমানটি বলেছে, সেগুলোতে বোঝা যায় নাজমানটি অ্যাটলিস্ট চাইতো যেহেতু মা হয়েছেই ভালোভাবে বাচ্চা কাচ্চা হোক। বৃদ্ধ মানুষ ছিলেন, সিনিয়র সিটিজেন ছিলেন, অবশ্যই কিছু জিনিস তিনি বুঝতেন, ভালো বুঝতেন সবার সাথে, সেই পরামর্শগুলো তানজিলকে দিয়েছেন। কিন্তু তানজিলার আর ভালো লাগে নাই, কারণ ভালো লাগবে কীভাবে? ভালো কথা তো কারো ভালো লাগে না, বোঝেন নাই বিষয়টা? ভালো কথা তো কারো ভালো লাগে না, ওই খারাপ কথা সবার ভালো লাগে। তো সে যাই হোক, সেগুলোর দিকে না যাই। আজকে পুরো বিষয়টা বলার জন্যই দর্শক আমি আজকে এসেছিলাম। আর এখন হচ্ছে কি মেন কথা, যেটা বাপ্পি, ফাতেহা, তাদের সবার মধ্যে এখন একটা আসলে কম্পিটিশন হবে, কে আগে ভিডিও দেয়। যেহেতু এখন অলরেডি সবাই আসা শুরু করেছে, মিম দৌড় দিয়েছে পদ্মাচরে ভিডিও দেওয়ার জন্য, তানজিলা দৌড় দিয়েছে কুষ্টিয়াতে ভিডিও দেওয়ার জন্য। সো খুব শীঘ্রই তিশা আসবে, বাপ্পি আসবে, ফাতেহাও আসবে, কিন্তু কে আগে আসবে, কার উইকেটটা আগে পতন ঘটবে, এটাই দেখার বিষয়। বাপ্পি আর তিশা বসে আছে আগে ফাতেহা দিক, ফাতেহা বসে আছে আগে বাপ্পি তিশা দিক, কারণ যে আগে দিবে সে প্রমাণ করবে, মানে অপোজিট জন প্রমাণ করে দিবে, দেখুন ও আগে ভিডিও দিচ্ছে, মানে ওর ভালোবাসা কম। যদি ফাতেহাকে ভিডিও দেয়, বাপ্পি সাথে সাথে বলে দিবে, বুঝিয়ে দিবে ইনডিরেক্টলি, আসলে ফাতেহার কোনো যায় আসে না তার মাকে দিয়ে। আর যদি বাপ্পি আগে ভিডিও দেয়, তাহলে ফাতেহা 2 দিন পরে এসে বলবে আসলে ভাইয়ার কোনো যায় আসে না মাকে দিয়ে। মানে এই জন্য দুইজনের মধ্যে একটা পাল্টাপাল্টি কম্পিটিশন হচ্ছে যে কে আসলে আগে ভিডিও দেয়, ঠিক আছে, একটা কম্পিটিশন চলছে। সো দেখা যাক কার উইকেটটা আগে পতন ঘটে, কার মধ্যে মায়ের প্রতি ভালোবাসা বেশি আর কার মধ্যে মায়ের প্রতি ভালোবাসা কম। এটা এখন আসলে প্রমাণ পাওয়া যাবে, খুব রিসেন্টলি প্রমাণ পাওয়া যাবে। দেখা যাক কে আগে ইউটিউবে আগমন করে, কার টাকার পরিমাণটা বেশি দরকার, কার টাকার প্রতি চাহিদাটা বেশি।
এটা খুব শীঘ্রই আমরা সামনে আশা করে দেখতে পারবো। তো এই ছিল দরকার আমার আজকের ভিডিও, হয়তো একটু বেশি কথা বলেছি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।